জেনজিদের 25% তারা প্রতি সপ্তাহে পর্ন দেখে। যে ঢাকার ৭৭% কিশোর এটাতে অ্যাডিক্টেড। অ্যাকচুয়ালি পশ্চিমা রিসার্চাররা কিন্তু বলে থাকেন বা দাবি করে থাকেন যে বেসিক্যালি যে মাস্টারবেশন ইজ গুড ফর হেলথ, মাস্টারবেশন ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকাস চ্যানেল আরও একটি নতুন পডকাস্টে। এবং আজকের এই পডকাস্টে আমার সঙ্গে আছেন খুবই বিশেষ একজন অতিথি, যে অতিথিকে হয়তো আপনারা আরও আগে আমাদের পেজ থেকে দেখেছেন, কিন্তু তার সম্পর্কে আপনাদের জানার আগ্রহ আরও অনেক বেশি ছিল, তাই যার কারণে আজকে এই পডকাস্টটা করা। তো আজকে আমার সঙ্গে উপস্থিত আছেন মিনহাজ ভাই আমাদের লাস্ট ম্যানেজার নিয়ে কাজ করছেন। তো আজকের পডকাস্টে বাদবাকি কথাবার্তা হবে পুরোটাই লাস্ট ম্যানেজার নিয়ে এবং স্টুডেন্টদের পর্ন অ্যাডিকশন নিয়ে। এবং আমরা সবাই অবগত আছি এবং স্টুডেন্ট যারা আছে এখানে, যে কারেন্ট টাইমে পর্ন অ্যাডিকশন আমাদের স্টুডেন্টদের জন্য বলেন বা কিংবা যুব সমাজের ক্ষেত্রে একটা মারাত্মক লেভেলের কিন্তু অবস্থা। এবং এই পর্ন অ্যাডিকশনের কারণে বেসিক্যালি যে সেখান থেকে মাস্টারবেশন এবং আরও নানা ধরনের যে সকল ব্যাধি আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, এই জিনিসগুলো নিয়ে নর্মালি কেউ কথাবার্তা বলতে চায় না, কারণ ইট হ্যাজ বিকাম আ ট্যাবু ফর আস। সো আমরা আজকের পডকাস্টে এই জিনিসগুলো নিয়ে খোলামেলা কথাবার্তা বলবো, কারণ আমরা বিশ্বাস করি যে স্টুডেন্টের একদম যেহেতু শিক্ষার্থীরা এই জাতির ভবিষ্যৎ, তাই একদম ইনিশিয়াল লেভেল থেকেই বা শুরু থেকেই তাদের সেক্স এডুকেশন থেকে শুরু করে অন্যান্য যে সকল জিনিসগুলো তার মানুষ গঠনে কাজ করবে, সেই জিনিসগুলো নিয়ে যাতে আমরা কাজ করতে পারি। এবং অবশ্যই এই জায়গাতেই লাস্ট ম্যানেজার খুবই ভালো কাজ করছে। তো আজকের এই পডকাস্টে আমরা মিনহাজ ভাইয়ের মুখ থেকেই শুনবো যে লাস্ট ম্যানেজার কী কী জিনিসপত্র নিয়ে কাজ করছে। এবং স্পেশালি আমার পার্সোনাল কোয়েশ্চেন যে ভাই, পৃথিবীতে এত ধরনের সমস্যা থাকতে আপনি মাস্টারবেশনের পেছনে কেন লাগলেন? সো এটা নিয়ে আমরা সামনে আর কি আসবো। তো আমরা শুরু করবো আগে মিনহাজ ভাইকে দিয়ে। তো মিনহাজ ভাই, আপনি আপনার বেসিক ইন্ট্রোডাকশন থেকে শুরু করে ফেলেন, যে আপনার অডিয়েন্সদেরকে জানান যে আপনার ব্যাকগ্রাউন্ড কী বা আপনি কেন কী নিয়ে কাজ করছেন, ওভারঅল ডিটেলস ভাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদেক হোসেন মিনহাজ। আমি পর্ন মাস্টারবেশন অ্যাডিকশন নিয়ে কাজ করতেছি গত প্রায় 9 বছরের বেশি সময় ধরে। তো আমি লাস্ট ম্যানেজার, আমাদের যে উদ্যোগটি, এটার আমি একজন কো-ফাউন্ডার এবং সিইও। তো এছাড়াও আমি এই রিলেটেড আমি বই লিখেছি এবং আমি এটার যে মেন্টরশিপ, এটা নিয়েও কাজ করতেছি। আচ্ছা, তো এই হলো ভাইয়ের, আমরা একদম খুবই সংক্ষিপ্তভাবে ভাইয়ের পরিচয়টা দিল, ঠিক আছে। বাট ভাইয়ের কিন্তু পরিচয় আরও অনেক বড়, এবং এই জিনিসগুলো কিন্তু আমরা ধীরে ধীরে কিন্তু আমাদের পডকাস্টের সামনে কিন্তু আমরা জানতে শুরু করবো, ঠিক আছে। সো আমরা যদি ওভারঅল জায়গা থেকে আসি, তো আমরা সবার আগে কোয়েশ্চেন করবো, যেহেতু লাস্ট ম্যানেজার কাজ করে পর্নোগ্রাফি অ্যাডিকশন নিয়ে এবং মাস্টারবেশন অ্যাডিকশন নিয়ে। সো আমরা আজকে সবার আগে আমাদের এই আলোচনায় পয়েন্ট আউট করবো পর্নোগ্রাফি অ্যাডিকশন নিয়ে। সো ভাইয়া, পর্নোগ্রাফি অ্যাডিকশন জিনিসটা বুঝলাম, এটা কিন্তু ওভারঅল যদি আমি আপনাকে বলি, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড, কিন্তু শুধু বাংলাদেশ না, কিন্তু পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা ঝামেলা। এবং শুধু ঝামেলা অ্যাকচুয়ালি না, এটা একটা বড় ইন্ডাস্ট্রি, মানে বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। হ্যাঁ, ঠিক আছে, যে এই ইন্ডাস্ট্রি, এবং এই ইন্ডাস্ট্রিটা কিন্তু অনেক মানুষ এখান থেকে প্রফিট মেক করতেছে, যার কারণে কিন্তু সাস্টেইন করতেছে। যদি এমন হইতো যে এখান থেকে প্রফিট মেক করতেছে না, তাহলে কিন্তু সাস্টেইন করতো না। সো এই ইন্ডাস্ট্রির এগেইনস্টে বেসিক্যালি আপনি কীভাবে কাজ করছেন বা কাজ করার শুরুটা যদি আমি একটু জানতে পারতাম আপনার কাছ থেকে, বা কেন এই কজটা নিয়ে কাজ করতেছেন আপনি? আচ্ছা, আমি 2016 সালের দিকে যখন আমার যে ফ্রেন্ডরা ছিল বা এলাকায় যে যারা ইয়াং জেনারেশন যারা ছিল, তাদেরকে নিয়ে আমি মূলত কাজ করা ট্রাই করতাম, বা তাদের সমস্যাগুলো অ্যাড্রেস করা কিংবা তাদেরকে কাইন্ড অফ ইসলামিক দিকেও আমি গাইড করার ট্রাই করতাম। সো ওই কাজটা করতে গিয়েই আমি যেটা দেখলাম যে অনেকেই এই জিনিসটাতে অ্যাডিক্টেড, পর্ন এবং মাস্টারবেশনে অ্যাডিক্টেড। কিন্তু এই জিনিসটা যে ছেলেমেয়েরা দেখে, এটা কিন্তু আমরা জানি, অনেকেই দেখে, এবং একটা বড় অ্যামাউন্টের ছেলেমেয়েরা। এবং অলরেডি আমরা যেটা জানি যে ঢাকায় যেটা দেখা গেছে মানুষের জন্য ফাউন্ডেশনের একটা রিসার্চে, যে ঢাকার ৭৭% কিশোর এটাতে অ্যাডিক্টেড। 77%, রাইট। এছাড়াও ঢাকার যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো আছে, এটার 75% স্টুডেন্ট এটাতে অ্যাডিক্টেড, এই ধরনের রিসার্চও আসছে। এবং জেনজিদের 25% তারা প্রতি সপ্তাহে পর্ন দেখে। সো এটা রেটটা অনেক বেশি, পর্ন দেখার রেটটা অনেক বেশি। কিন্তু যদি আমি পার্সোনালি এক্সপেক্ট করতেছিলাম যে নাম্বার আরো বেশি হবে, অ্যালার্মিং ব্যাপার অবশ্যই, রাইট। তো আসলে স্ট্যাটিস্টিক্সেও অনেক কিছু উঠে আসে না, যেটা আমরা বাস্তবতা দেখি। আপনি হয়তো এখান থেকে একই কথা বলছেন। হ্যাঁ, তো কারণ দেখা যায় স্যাম্পলসের উপর ডিপেন্ড করে যে আমি কয়জনকে নিয়ে করতেছি। এক্স্যাক্টলি এটা দেখা যায় যেতে পারে যে সংখ্যা অনেক বেশি হইতে পারে,
আরো কমও হতে পারে, উই ডোন্ট নো, বাট যতটুকু বোঝা যায় আর কি এটা আসলে অ্যাড্রেসেবল অ্যামাউন্টের একটা মানে কনসার্নে চলে গেছে অ্যাট দিস পয়েন্ট। রাইট। আমি যখন এই যে আমি যখন যাদেরকে নিয়ে যখন কাউন্সেলিং করি এই যে এই ধরনের ইয়াংদের নিয়ে, তখন ওরা বলে যে আমার তো মনে হয় আমার 90% ফ্রেন্ড বা 99% ফ্রেন্ডই এটা দেখে, এরকম আর কি। সো ওই যে পার্সোনাল এক্সপিরিয়েন্সটা যখন আসে তখন দেখা যায় যে না, মনে হচ্ছে আর কেউই তো বাদ নেই, এরকম একটা অবস্থা। কিন্তু এটা আমরা জানি যে জিনিসটা অনেক প্রেভেলেন্ট বা অনেক বেশি ওয়াইডলি ছড়ায় গেছে, কিন্তু যে জিনিসটা আমরা জানি না সেটা হচ্ছে যে গোপনে অনেকে এটার কারণে নানান ধরনের মানসিক এবং যৌন সমস্যায় ভুগতেছে। আচ্ছা, হেলথ ইফেক্টস আছে এখানে। রাইট। আচ্ছা, আমি যখন ওই যে ইসলামিক যে দাওয়ার কাজ করতে গেলাম সেখানে কিন্তু আমি এই জিনিসটা টের পেলাম। আচ্ছা, কারণ তখন কারোর সাথে যখন 1 to 1 কথা বলতাম, তারা কিন্তু তাদের গোপন যে প্রবলেমগুলো এগুলো নিয়ে কথা বলতো বা শেয়ার করতো, যে যে বন্ধু আমার তো এই অবস্থা, হ্যাঁ আমার তো মানে আমার তো সেক্সুয়াল ইস্যু হয়ে গেছে। হ্যাঁ, যেমন সেক্সুয়াল ইস্যু বলতে এখানে ইরেকটাইল ডিসফাংশন, লিঙ্গোত্থানজনিত সমস্যা, কিংবা প্রিম্যাচিউর ইজাকুলেশন যেটাকে আমরা দ্রুত বীর্যপাত বলি, এই ধরনের ইস্যুগুলা 17-18 বছরের ছেলেদের মধ্যে দেখা যাচ্ছে শুধুমাত্র এই অ্যাডিকশনের কারণে। এবং তো এখানে পর্ন ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন নামে একটা টার্ম আছে, যেটা মানে বোঝাই যাচ্ছে যে মানে পর্নের সাথে এটা কতটা লিঙ্ক। এই ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। এটা আপনারা মানে সার্চ করে দেখতে পারেন যে আচ্ছা, বা তার মানে কি পর্ন ইনডিউসড সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে যে মানে সে একটা মানুষ যে পর্নে অ্যাডিক্টেড, সে পর্ন দেখে এক্সাইটেড হচ্ছে, সেক্সুয়ালি এক্সাইটেড হচ্ছে, বাট সে রিয়েল লাইফ যখন সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে যাচ্ছে, রিয়েল লাইফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি, ওইখানে সে এক্সাইটেড হচ্ছে না। মানে এই যে ওভারঅল তার স্টুডেন্ট লাইফে যে পর্ন অ্যাডিকশনটা, এটা যখন বিয়ের পর বেসিক্যালি দেখা যাচ্ছে তার প্রভাবটাও কিন্তু থেকে যাচ্ছে। রাইট। মানে সে কিন্তু চাইলেও নর্মাল লাইফে আর কি লিড করতে পারছে না। সো এই জিনিসটা যখন আমি দেখলাম যে এটা মানে এই পর্ন অ্যাডিকশনের সাথে এটা যে কতটা লিঙ্কড, তখন আমার কাছে মনে হলো যে এটা তো জাস্ট নট জাস্ট এন্টারটেইনমেন্ট, মানে ইট নট জাস্ট এন্টারটেইনমেন্ট, এবং এটা শুধুমাত্র একটা অ্যাডিকশন না, ইটস মোর দেন দ্যাট। এটা এমন একটা জিনিস যেটা একটা প্রজন্ম ধ্বংস করে দিতে পারে। তার মানে একটা প্রজন্মের ইয়াংরা যদি এটাতে এত বেশি অ্যাডিক্টেড হয়ে যায়, এবং একটা বড় সংখ্যক ছেলেরা যদি সেক্সুয়াল ইস্যুতে ভোগে, তাহলে তো আলটিমেটলি রিপ্রোডাকশন হবে না। এখানে আমি জাস্ট ভাই আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, যে আমি জাস্ট ছোট্ট একটা ইনপুট দিব, কারণ এটা কিন্তু প্রচলিত আছে। যেহেতু আমরা আজকে পর্ন এডিকশন নিয়ে কথা বলছি, মাস্টারবেশন নিয়ে কথাবার্তা বলছি, সো মাস্টারবেশন নিয়ে কিন্তু আপনি যদি দেখেন যে সোশ্যাল মিডিয়াতে বলেন বা অনেক রিসার্চেও কিন্তু মানে অনেক অ্যাকচুয়ালি পশ্চিমা রিসার্চাররা কিন্তু বলে থাকেন বা দাবি করে থাকেন যে বেসিক্যালি যে মাস্টারবেশন ইজ গুড ফর হেলথ, মাস্টারবেশন ইজ বেনিফিশিয়াল ফর হেলথ। আবার অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ইসলামিক দৃষ্টিভঙ্গিতে যাই বা রিলিজিয়াস কোনো গুরুর কাছে যাই, তারা কিন্তু বলে থাকেন যে এটাকে অনুৎসাহিত করে থাকেন বরাবরই। সো এইখানে কনফ্লিক্টটা কোন জায়গাতে আসছে? কারণ এনারা কিন্তু বলছেন যে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে নাকি মাস্টারবেশন ভালো, আবার আরেক পক্ষ বলছে বেসিক্যালি যে খারাপ। সো ডিবেটটা এখানে কি রিলিজিয়াস নাকি আসলে হেলথ হ্যাজার্ডের, এই জিনিসটা একটু ক্লিয়ার করতে ভালো হতো। ওকে, এটা খুব গুড একটা কোশ্চেন। গতকালকেও আমি একজন সাইকিয়াট্রিস্ট ভাই, উনি বিএসএমইউ থেকে এমডি করা সাইকিয়াট্রিস্ট, হ্যাঁ, ইভেন কিন্তু বাংলাদেশের অনেক ডাক্তারও কিন্তু সাজেস্ট করে থাকে যে বেসিক্যালি যে মাস্টারবেশন ইজ গুড ফর হেলথ। তো বেসিক্যালি এই ক্ষেত্রে তো ইয়াং জেনারেশনের আপনি যেটা কনসালটেট করছেন মানে কনফিউজ হওয়া খুবই স্বাভাবিক। রাইট। সো ওই যে সাইকিয়াট্রিস্টের কথা বললাম, তো উনিও যেটা বললেন যে মাস্টারবেশনটা, অতিরিক্ত মাস্টারবেশন যে ক্ষতিকর, এটাতে কারোর সাথে কারো কোনো দ্বিমত নাই, মানে সব রিসার্চাররাই এটাতে মোটামুটি একমত। কিন্তু যেটাতে যাদের ডিফারেন্স অফ অপিনিয়ন দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অল্প করলে কি এটা সমস্যা কিনা, সেটা নিয়ে তারা কথাটা বলতেছেন। এখন কথা হচ্ছে যে অল্প করতেছে সে যদি ওটাকে ক্ষতিকর বা ওটাকে যদি সে খারাপভাবে না দেখে বা সেটাকে যদি সে কিছুই মনে না করে, তখন আলটিমেটলি সে কিন্তু অ্যাডিকশনের দিকে যেতে থাকে। বেসিক্যালি ব্যাপারটা এখানে মাদকের মতো, যে মাদক যে যখন কেউ শুরু করে করা বা মানে ফ্রেন্ডের কথা যে বেসিক্যালি এক টান থেকে শুরু বলে যে জিনিসটা বা টার্নটা, যে সিগারেট খাওয়া বা অন্য জিনিসগুলোতে যে আপনার মানে জড়ায় যাওয়া, শুরুটা হয় কিন্তু এই এক টান থেকেই। রাইট। ঠিক তেমনি এটাও কিন্তু সেম। রাইট। আমরা জানি যে আমাদের ইসলামেও যে জিনিসগুলোকে আল্লাহ হারাম বলছেন, এগুলো কিন্তু আলটিমেটলি সবই আমাদের জন্য খারাপ। হ্যাঁ, আমরা যদি সাইন্টিফিক্যালি দেখি,
আমরা দেখবো যে এগুলো যা যা হারাম বলা হয়েছে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু হেলথ হ্যাজার্ড আছে। না তা তো অবভিয়াসলি ভাই, এখানে তো আসলে কোনো ডিবেট নাই, মানে এখানে তো আল্লাহ তাআলার বাণী যেটা, আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা অবভিয়াসলি আমাদের জন্য কি কি কল্যাণকর কি কল্যাণকর না, তা তো তিনি অবভিয়াসলি আমাদের থেকে ভালো জানেন বোঝেন দেখে আর কি এটা আমাদের বলেছেন। সো এই জন্য মানে আমরা যদি এই কোশ্চেনটা মানে না করে আমরা যদি এটা চিন্তা করি যে এটা আমাদের জন্য খারাপ, সো আমরা এটা পুরোপুরি বাদ দেওয়ার চেষ্টা করি, তাহলে ইনশাল্লাহ এটা যদি আমরা চিন্তা করি এবং এটা যদি আরেকটা জিনিস যদি আমরা চিন্তা করি যে এটাতে আল্লাহ সন্তুষ্ট হবেন, এটাও আমাদেরকে অনেক হেল্প করবে। সো এখান থেকে হওয়ার জন্য বুঝতে পারলাম। তো এখানে আরেকটা বিষয় আমি আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট একটু শেয়ার করি, আচ্ছা না বললেই না। এটা হচ্ছে যে গত শতাব্দীতে 30-40 সালের দিকেও পশ্চিমা কান্ট্রিগুলোতে মাস্টারবেশনকে একটা মানসিক রোগ হিসেবে আখ্যায়িত করা হতো। কিন্তু 1969 সালে ফার্স্ট এটাকে বলা হলো যে এটা ক্ষতিকর না। ফার্স্ট এই ধরনের রিসার্চটা 1969 সালে আসলো। কিন্তু ঠিক এর পরের বছরই 1970 সালেই ঠিক 1970 সালের দিকেই ফার্স্ট পর্ন মুভিটা আসলো। এখানে দেখেন, আপনারা লিঙ্কটা দেখেন, মানে মাস্টারবেশনটাকে তারা ক্ষতিকর না এটা বলার ঠিক 1 বছর পরই পর্ন মুভি আসলো। এবং এটা কিন্তু আমরা অলরেডি জানি যে পর্ন ইন্ডাস্ট্রি দাঁড়াই আছে মাস্টারবেশনের উপরে। কেউ যদি বলে যে মাস্টারবেশন ক্ষতিকর না, এটা কিন্তু আলটিমেটলি পর্ন ইন্ডাস্ট্রির জন্য লাভজনক। এখানেও কিন্তু আমরা একটা কমন সেন্স আমরা অ্যাপ্লাই করতে পারি। আর এছাড়া যারা রেগুলার মাস্টারবেট করে তাদের কিন্তু মনোযোগের সমস্যা দেখা দেয়, ফোকাসের সমস্যা, পড়াশোনায় মনোযোগ থাকতেছে না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলা কিন্তু মানে অহরহ দেখা দিচ্ছে। মোটিভেশনের অভাব এটা তো খুবই কমন, ঠিক আছে? তো যারা অ্যাডিক্টেড তারা নিজেরাই প্রমাণ। আচ্ছা ভাই, সবই বুঝলাম, বাট মেইন পয়েন্টটা হলো দেখেন, আমি যদি আপনাকে খুবই সিম্পলিফাই করে বলি, কারেন্ট জেনারেশন যেটা আছে বা জেনজি জেনারেশন যেটা আছে, তারা মুখের কথার থেকে বেশি আর কি এভিডেন্স বেসড কথাবার্তায় বিশ্বাস করতে বেশি আগ্রহী। কারণ আমি যদি কারেন্টলি ইন্টারনেটের কথা বলি, ইন্টারনেটে যেমন সঠিক জিনিসের সন্ধানের কোনো অভাব নাই, ঠিক তেমনি কিন্তু মিথ্যা তথ্য বা প্রোপাগান্ডারও কিন্তু কোনো অভাব নাই। ইভেন আপনি একটু আগে যেটা বললেন যে 1939 সালে যেটাকে মানসিক সমস্যা আখ্যায়িত করা হচ্ছিল, 1970 সালের মধ্যে কিন্তু ন্যারেটিভটা পুরো চেঞ্জ হয়ে গেল। সো অবভিয়াসলি এখানে কোনো একটা পক্ষ বেসিক্যালি যে কোনো একটা রোল প্লে করতেছে। তো এই ক্ষেত্রে কোনো এরকম কি সায়েন্টিফিক কেস স্টাডি আছে বা কোনো পরীক্ষাগত তথ্য আছে যার উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে আসলে মাস্টারবেশন জিনিসটা একটা প্রবলেম? হ্যাঁ, এবং মাস্টারবেশন প্লাস পর্ন দুইটাই বেসিক্যালি এখানে প্রবলেম বা কোনো একটা জায়গা থেকে। আমি জানি হ্যাঁ পর্ন খারাপ, বাট ফ্যাক্ট হলো যে মাস্টারবেশনের ব্যাপারটা ওইখানে যে ব্যাপারটা কীভাবে আর কি কানেক্টেড ব্যাস এটা যদি বলতে পারতাম। জি, নিউরোলজিক্যাল একটা স্টাডিতে যেটা দেখা যায় যে একটা হিরোইনে আসক্ত ব্যক্তির ব্রেনের চেয়েও একটা পর্নে আসক্ত ব্যক্তির ব্রেন আরও বেশি ক্ষতিকর অবস্থায় আছে। সো এটা মানে ব্রেন স্ক্যান করে এই জিনিসটা দেখা গেছে। তো আমি অলরেডি এই রিসার্চটার যে লিঙ্ক সেটা আপনাদের সাথে শেয়ার করবো, এবং এখানে যে মানে ওই যে ব্রেন স্ক্যানের ছবিটা সেটাও কিন্তু আপনারা এখানে শো করতে পারেন। মানে হিরোইন বেসিক্যালি মাদক যে হিরোইন বলে সেটা রাইট হিরোইন কোকেন, এটা আসলে একটা খুবই ইন্টারেস্টিং ডিসকভারি ছিল। কারণ মানে একটা মাদক আসক্ত ব্যক্তির মানে মস্তিষ্ক যেভাবে কাজ করে সেটা সেরকম ভাবে একদম মাস্টারবেশনের আসক্ত ব্যক্তির মস্তিষ্ক কাজ করে। তো অবভিয়াসলি একটা অ্যালার্মিং ঠিক। জি, সো এখানে যেটা হচ্ছে যে আলটিমেটলি কিন্তু এটা ডোপামিন অ্যাডিকশন। আচ্ছা, ওইখানেও কিন্তু ওই মানুষ ডোপামিন সিক করতেছে, এই জায়গাটা তো সেম। আর এটা যেহেতু বেশি অ্যাভেলেবল, সো এখানে মানুষ খুব দ্রুত অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। যেটা কিনা একটা ওই হিরোইন বা কোকেন নিতে গেলে বা কোনো একটা ড্রাগ নিতে গেলে তাকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যেতে হচ্ছে, প্রাইভেসি লাগতেছে আরো বেশি, রাইট? সো এটা কিন্তু একটু কম অ্যাভেলেবল। আচ্ছা, এইখানে প্রাইভেসির ব্যাপারটা যেহেতু আসলো, ব্যাপারটা যে আমি যদি একটু কারেন্টলি বলি, সিআরও যদি বলি যে স্কুল কলেজের বা কারেন্ট জেনারেশনের মধ্যে, এবং এটা কিন্তু এখন খুবই কমন, আমি জানি না কজন রিলেট করতে পারবো এখানে এই জেনারেশনে। কারণ নর্মালি স্কুল কলেজগুলোতে বা স্টুডেন্টদের মাঝখানে কিন্তু গ্রুপ থাকে, মানে গ্রুপ ব্যাপারটা কিরকম যে ডিপেন্ডিং অন বিশ্বাস, ডিপেন্ডিং অন ওয়ে অফ লাইফ। তো ভাই আপনি যে একটু আগে যে কথাগুলো বললেন সে তার সূত্র ধরে যদি বলি যে আপনি যে বললেন যে মাস্টারবের ব্যাপারটা যে কেউ আসলে যে প্রবলেম হিসেবে অ্যাড্রেস করবে কিনা বা ট্যাবু হিসেবে দেখবে কিনা, কারণ প্রাইভেসির একটা ইস্যু এটার সাথে জড়ায় আছে। বাট অ্যাট দ্য সেম টাইম জিনিসটা কিন্তু এরকমও যে এমনও সার্টেন পিপল আছে যারা কিন্তু মাস্টারবেশনটাকে একটা প্রাইড হিসেবে দেখে যে কে দিনে কয়বার মাস্টারবেট করলো। যেমন আমি যদি আমার স্কুল লাইফের একটা অনেস্ট ঘটনা শেয়ার করি, কিছু
ফ্রেন্ডরা যারা ছিল বা ক্লাসমেট যারা ছিল, যারা কিন্তু এসে আর কি বেসিক্যালি যে একটা প্রাউডলি বলতো, মানে যখন আর কি প্রথম তারা মানে কৈশোরে পদার্পণ করলো, এসে বলতো যে দিনে এতবার মাস্টারবেট করছি বা সামথিং লাইক দ্যাট। এটা খুব একটা আমাদের দেখা যাচ্ছে সেলিব্রেটেড একটা করার মতো একটা ব্যাপার। তো এই জায়গাতে ভাইয়া ইস্যুটা আমরা কেমন অ্যাড্রেস করতে পারি? কারণ একজন যখন জিনিসটাকে প্রবলেম হিসেবে ট্রিট করতেছেই না, স্পেশালি স্টুডেন্টস, ইয়াং স্টুডেন্টস, স্কুল কলেজের স্টুডেন্টস যারা এটাকে প্রবলেম হিসেবে মনেই করতেছে না, তাদের কাছে কীভাবে আমরা এটা আসলে সলভ করতে পারি বা জানাতে পারেন আপনি? রাইট। এই ক্ষেত্রে লাস্ট ম্যানেজার কি করতেছে আর কি? আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি ক্ষতি নিয়ে কথা বলতে যাই, আমার মনে হয় আমি শেষ করতে পারবো না। এবং আমি একটা আর্টিকেল আমি ট্রান্সলেট করছিলাম, সেখানে পর্নের 50টা ক্ষতি নিয়ে কথা বলা হয়েছে। 50টা ক্ষতি নিয়ে কথা বলা হয়েছে এবং প্রত্যেকটারই রেফারেন্স আছে। সো এখানে আমি খুব বেশি কিছু বলবো না, জাস্ট যেটা বলবো যে fightagainstd.org এই নামে আমার একটা ব্লগ আছে। আচ্ছা। সো ওই ব্লগে এই ধরনের যে পর্নের যে ব্রেনের ক্ষতিগুলা, এটা নিয়ে 5টা সিরিজের লেখা আছে। দেন সেক্সুয়াল ক্ষতি, তারপরে যে সামাজিক ক্ষতিগুলো, হ্যাঁ, এই ধরনের প্রচুর স্টাডি নিয়ে কথা বলা হয়েছে। আমি জাস্ট একটা শেয়ার করি, যদিও আপনারা ওইখানে গিয়ে জানবেন। তারপরও যেটা হচ্ছে যে একটু আগে যেটা বললাম যে এটার কারণে আমাদের যে ব্রেন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা নিয়ে একটা স্টাডি হয়েছে, যেটা হচ্ছে যে একটা মেল ইঁদুরের সাথে একটা ফিমেল ইঁদুরকে একটা খাঁচায় রাখা হলো এবং ফিমেল ইঁদুরটার গায়ের মধ্যে পচা লাশের গন্ধযুক্ত একটা স্প্রে করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তো এখন যেহেতু ফিমেল ইঁদুরটা ওই মেল ইঁদুরটার কাছে খুব আকর্ষণীয় লাগতেছিল, ও কিন্তু ওই পচা লাশের গন্ধের ব্যাপারটা ইগনোর করে গেল এবং সে ওই মেয়েটার সাথে, ওই মেয়ে ইঁদুরটার সাথে সে সেক্সুয়াল অ্যাক্টিভিটি করলো। আচ্ছা। এর পরবর্তীতে যখন ওই মেল ইঁদুরটাকে যখন আরেকটা খাঁচা দেওয়া হলো এবং সেখানে কিছু খেলনা দেওয়া হলো, ওই খেলনাগুলোর মধ্যে যে খেলনার মধ্যে ওই পচা লাশের যে গন্ধটা ওইটা দেওয়া ছিল, ও ঠিক ওই খেলনাটা নিয়ে খেলতেছিল, ও বাকিগুলো নিয়ে খেলতেছিল না। এখানে কিন্তু একটা পর্নের একটা খুবই একটা প্রোফাউন্ড বিষয় আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে যে পর্নের যে বিকৃত জিনিসগুলো আমাদের দেখানো হয়, ওই জিনিসগুলোর মধ্যে যে মানুষ জড়ায় যাচ্ছে। ইভেন এখানে একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমি অ্যারেজ করতেছি, সেটা হচ্ছে সামাজিক অবক্ষয় ব্যাপারটা। হ্যাঁ, যে কারেন্টলি সমাজে আমাদের ধর্ষণ যে হারে বাড়ছে, ইফটিজিং যে হারে বাড়ছে, নারী ও শিশু নির্যাতন যেভাবে বাড়ছে, এর পিছনে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে পর্ন দায়ী। কারণ এই পর্নোগ্রাফি আমাদেরকে যেভাবে ভাবতে শেখাচ্ছে বা ফ্যান্টাসাইজ করতে শেখাচ্ছে, সেই জিনিসটাই কিন্তু দেখা যাচ্ছে যে আরেকজনের বিকৃত যৌনাচারের শিকার অন্য একজন মানে নিরপরাধ ব্যক্তি বা বর্গ হচ্ছে কিন্তু। এবং শুধুমাত্র এটা কিন্তু যে মানে কিশোরীদের ক্ষেত্রে বা মেয়েদের ক্ষেত্রে তা কিন্তু ঠিক তেমনি কিন্তু ছেলেদের ক্ষেত্রেও কেউ সেম হচ্ছে। অনেক বাচ্চা শিশু কিন্তু দেখা যাচ্ছে যে এই বিকৃত যৌনাচারের কারণে দেখা যাচ্ছে যে, যেমন কারেন্টলি সমাজে আমরা LGBTQ যেই প্রথাটা দেখতেছি, যে গে বলেন, লেসবিয়ান বলেন বা অন্য যে কোনো কিছু বলেন, বা আবার সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক জায়গায় অনেকে ভিকটিম হচ্ছে, রেপ হচ্ছে, ছেলে শিশু রেপ হচ্ছে, মেয়ে শিশু রেপ হচ্ছে, মানে হওয়া শিশু রেপ হচ্ছে, ভাই বৃদ্ধা রেপ হচ্ছে, মানে দেয়ার ইজ নো এজ লিমিট দেয়ার। এবং এর পিছনে কিন্তু সরাসরি কিন্তু এই যেটা আমরা এরকম প্যারাফিলিয়া বলি, যে বিকৃত যৌনাচার। সো পর্নোগ্রাফি ইটসেলফ একটা প্যারাফিলিয়া, মানে কেউ নিজে সেক্সুয়াল অ্যাক্টিভিটি না করে সেইটা স্ক্রিনে দেখতেছে। জিনিসটা অনেকটা এরকম যে পাশের বিল্ডিং এ কাউকে মানে সেন্সিটিভ অবস্থায় কাউকে দেখা যাচ্ছে, কোনো মহিলাকে, সেটা সে উকি দিয়ে দেখতেছে। এই জিনিসটা যেমন পর্ন দেখাটাও কিন্তু ওরকম, এটাকে মানে ভয়েরিজম বলা হয় এই প্যারাফিলিয়াটা বা এই বিকৃতি জায়গায়। এটা যেমন আছে, তারপরে আমরা জানি পিডোফিলিয়া, পেডোফাইল যাদেরকে বলা হয়, যে যারা বাচ্চাদের প্রতি আকর্ষিত, এটাও কিন্তু পর্ন থেকে কিন্তু এই ধরনের পর্নের প্রতিও মানুষের আকর্ষণ ক্রিয়েট হচ্ছে। যে আগে পেডোফাইল ছিল না, সে চাইল্ড পর্ন দেখতে দেখতে তার ব্রেন চেঞ্জ হয়ে যেতে পারে, তার সেক্সুয়াল ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে সে পেডোফাইল হয়ে যেতে পারে। এই জন্যই কিন্তু মানে দেয়ার আর লটস অফ ক্যাটাগরিজ। মানে এখন দুইটা, যে আপনি একটু আগে এলজিবিটির কথা বললেন, HOCD নামে একটা রোগ আছে, হোমোসেক্সুয়াল ওসিডি। আচ্ছা। একটা লোক সে হোমোসেক্সুয়াল না, কিন্তু তার মাথার মধ্যে হোমোসেক্সুয়ালিটির চিন্তা আসে, তার মাথার মধ্যে ছেলেদের প্রতি একটা আকর্ষণের নানান ধরনের চিন্তা আসে। কিভাবে হইলো এটা? যারা সে হোমোসেক্সুয়াল ছিল না কখনোই, কিন্তু সে যখন হোমোসেক্সুয়াল পর্ন দেখা শুরু করলো, এরপর থেকে তার মাথায় এই ধরনের চিন্তা আসা শুরু করলো যে আমি মনে হয় ছেলেকে পছন্দ করি, বা আমার তো ওই ছেলেটাকে ভালো লাগে। এবং সে দেখলো যে তার এখন আর মেয়েদেরকে ভালো লাগতেছে না। এটা আমরা অহরহ দেখতেছি, এরকম কেস আমরা অহরহ পাচ্ছি যে HOCD সমস্যাটা হয়ে গেছে। আরেকটা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া। একটা ছেলে সে মেয়ে হইতে চায় না, কিন্তু তার মাথায় মেয়ে হওয়ার চিন্তা করতেছে, বা একটা মেয়ে ছেলে হইতে চায় না,
তার মাথায় ছেলে হওয়ার চিন্তা করতেছে। এটা হচ্ছে জেন্ডার ডিসফোরিয়া। তো এই ধরনের রোগগুলোও কিন্তু এই ধরনের মানসিক রোগগুলা পর্ন এডিকশনের কারণে বাড়তেছে। তাহলে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের আসলে আজকের পডকাস্টে টিল নাও যে আলোচনা হয়েছে তোমরা যারা দেখতেছো, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা আসলে একটা বড় প্রবলেমের একটা মেজর জায়গায় হাত দিতে পারছি। কারণ ফ্যাক্ট হলো যে টিল নাও যদি আমরা আলোচনা দেখি, সেটা ফেসবুকে হোক বা সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গায় হোক বা ইন্টারনেটে হোক, আমরা যারা গে বা যারা লেসবিয়ান বা ওভার LGBTQ এটাকে কিন্তু এক গ্রুপ ডিফেন্ড করে, আরেক গ্রুপ বলে যে বেসিক্যালি যে এটা একটা মেন্টাল ইলনেস। আসলে যদি মেন্টাল ইলনেস হয়ে থাকে সেটা কোন জায়গা থেকে ইনিশিয়েট হচ্ছে আমরা কিন্তু তাহলে সেটার আসলে বুঝতে পারলাম। আলটিমেটলি কিন্তু এটা পর্ন এডিকশন থেকে আসতেছে। রাইট, এটা মানে পর্ন ইটসেলফ একটা এখানে একটা প্রোডাকশনের মতো আর কি, যে একদিক দিয়ে ঢুকতেছে মানুষ পর্নটা দেখতেছে আর আউটপুট বের হচ্ছে LGBTQ এর যে বিভিন্ন রংগুলো বের হচ্ছে আর কি। হ্যাঁ, কেউ হয়তো গে হয়ে বের হচ্ছে, কেউ হয়তো লেসবিয়ান হয়ে বের হচ্ছে, নট অল মানে সবাই না, কিন্তু যারা আবার দেখতেছে এগুলা, সে যদি মানে লেসবিয়ান বা গে নাও হয়, সে যে এই ধরনের সমস্যায় ভুগতেছে, যেটা হচ্ছে HOCD বা JD রোগে ভুগতেছে। তো ভাইয়া যদি সোফার আমাদের কনভারসেশনের কথা বলি, আমরা মনে হয় যে মূল প্রবলেমটা তো ধরতে পারছি যে আমাদের আসলে পর্ন অ্যাডিকশন অ্যান্ড মাস্টারবেশন, এটা হলো রুট কজ, মানে ওভারঅল আমাদের সামাজিক অবক্ষয়গুলো বা সব কিছু। সো এখন আমার কোশ্চেনটা হলো যে ভাইয়া, যে আপনার লাস্ট ম্যানেজার কীভাবে আসলে এই জায়গা থেকে হেল্প করতেছে, বা একটা স্টুডেন্টের কথা যদি আমি পার্সপেক্টিভে বলি, একটা স্টুডেন্ট যে পর্ন অ্যাডিক্ট, যেটা বেসিক্যালি তার বাসার কেউ জানে না, কারণ অবভিয়াসলি পর্ন অ্যাডিকশন বাসার বাপ মাকে কেউ বলবে না, এটা একটা প্রাইভেসির ব্যাপার আছে, বাট তার ফ্রেন্ডরা জানতেছে, কারণ তারা ফ্রেন্ডরা কিন্তু দেখা যায় যে পর্ন শেয়ার করে, ভালো লাগলো পাঠাইলো, এমনও গ্রুপ আছে। আমরা যেমন টেলিগ্রামেই দেখি যে মাঝে মাঝে আমাদের যে নিউজ চ্যানেলগুলো যে অভিযান করে, যে বিভিন্ন গ্রুপ থাকে, সেখানে তারা এগুলা কিন্তু নোট শেয়ার করে বা যে কোনো কিছু শেয়ার করে। সো দেয়ার আর লটস অফ প্রবলেম দেয়ার, এবং প্যাটার্নগুলো কিন্তু ডিফারেন্ট প্যাটার্ন। সো এই জায়গাতে আসলে লাস্ট ম্যানেজার কিভাবে হেল্প করবে একটা স্টুডেন্টকে, বা আপনারা কিভাবে আসলে অপারেশনটা আপনারা এক্সিকিউট করেন বা কিভাবে হেল্প প্রদান করেন? আচ্ছা, প্রথমত যেটা হচ্ছে যে লাস্ট ম্যানেজার যেটা হচ্ছে যে পর্ন মাস্টারবেশন অ্যাডিকশন থেকে মুক্তির একটা ওয়ান স্টপ ডিজিটাল সলিউশন। তো এখানে আমাদের যেটা ডিফারেন্ট অন্য সব প্ল্যাটফর্ম থেকে, সেটা হচ্ছে যে আমরা এই অ্যাডিকশন থেকে মুক্তির জন্য যা যা বিষয় দরকার, সেটা হচ্ছে যে লাইফস্টাইল চেঞ্জ, মেন্টর এবং যে ব্লকার দরকার, সব কিছুকে একসাথে সমন্বয় করছি। তো এখানে যেটা হচ্ছে যে প্রথমত একটা মানুষ তার পরিচয় গোপন রেখে সে এখানে যুক্ত হতে পারবে। তার পরিচয় আমরা, এটা একটা ভালো জিনিস, অনেকেই চাইবে না বেসিক্যালি যে কোন একটা অ্যাপে বেসিক্যালি তার পরিচয় দিয়ে বলতেছে ভাই আমি, কেউ তার ইমেল দেখতে পারবে না, এবং সে একটা ফেক নেম দিয়ে সে আমাদের এখানে জয়েন করবে। দেন এখানে যেটা হচ্ছে যে আমাদের ডিসকাশন সেকশন আছে, ওখানে তারা পোস্ট দিতে পারে এবং ওই জায়গায় যারা বিশেষজ্ঞ তারা অ্যান্সার দেন। দেন তার যে অ্যাডিকশনের কি অবস্থা, সে কবে পর্ন দেখছে, কবে দেখে নাই, এই জিনিসগুলো তাকে ক্যালেন্ডারে মার্ক করে রাখতে হয়, অর্থাৎ এই জিনিসগুলো ট্র্যাক থাকে। তো ভাই এটা কি বেসিক্যালি আপনাদের একটা কাউন্সিলিং বেস সার্ভিস? হ্যাঁ, এটা বলা যায়, কারণ একটা মানুষ একা আসলে এখান থেকে বেরোতে পারে না। আচ্ছা, বেশিরভাগ মানুষই পারে না। আচ্ছা, এই কারণে যেটা হচ্ছে যে যখন আমাদের এখানে যে মেন্টর থাকে, সে তার ডেটাগুলো দেখতে পারে যে একটা মানুষ সে যেদিন পর্ন দেখছে সেদিন সে কেন, কোথায়, কিভাবে, কোথায় কিভাবে কেন দেখছে, এই প্রত্যেকটা বিষয় ওই মেন্টর দেখতে পারে, এবং এগুলোর এই ডেটাগুলো যে ইউজার সেই দিচ্ছে, যে তার যে একটা দিন সে পর্ন দেখলো, সেদিন সে পর্ন দেখার পিছনে তার রিজনটা কি ছিল, ডিপ্রেশন, অ্যাংজাইটি নাকি OCD, এই জিনিসগুলো সে কিন্তু নিজেই এন্ট্রি দিচ্ছে। তো ভাই আমি যদি সামারাইজ করি, তো আপনারা যে সলিউশনটা প্রোভাইড করতেছেন সেটা কিন্তু পার্সোনালাইজড, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন অফ দ্যাট পারসন। রাইট, বেসিক্যালি একজন স্টুডেন্ট যদি বেসিক্যালি যে প্রবলেমগুলো ফেস করছে তার নিজের লাইফে, এবং তার একটা ফ্রেন্ডও যদি বেসিক্যালি লাস্ট ম্যানেজার ইউজ করে, তো দুজনের সিনারিও ডিফারেন্ট, দুজনের প্রবলেম ডিফারেন্ট, দুজনের ক্ষেত্রে সলিউশন ডিফারেন্ট। হ্যাঁ, এই ট্রিগারটাও ডিফারেন্ট, সলিউশনটাও ডিফারেন্ট। তো লাস্ট ম্যানেজার বেসিক্যালি এখানে একটা পার্সোনালাইজড, প্রত্যেকের ক্ষেত্রে আর কি আলাদা আলাদা সলিউশন নিয়ে কাজ করছে। এবং আমাদের এখানে যে প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা আছে, প্রিমিয়াম সাবস্ক্রিপশন যারা নেয় তারাই মূলত ওই মেন্টরের সাথে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারে, মেসেজে, অডিও এবং টেক্সট মেসেজে। রাইট, এই ক্ষেত্রে মেন্টর তার যে রুটিন, আমাদের এখানে রুটিনও ক্রিয়েট করা যায়, ওই রুটিনও মেন্টর দেখতে পারে, যে কবে সে কি কাজ করছে, কয়টায় করছে, এই জিনিসগুলো ট্র্যাক থাকে। এবং শুধুমাত্র পর্ন মাস্টারবেশন থেকে দূরে থাকলেই হবে না, এর পাশাপাশি এই আসক্তি থেকে মুক্তিতে হেল্প করে এই ধরনের হ্যাবিটগুলো তাকে পারফর্ম করতে হয়, যেমন অহেতুক নেট ব্রাউজ না করা। সো এই যে মানে ভালো ভালো যে অভ্যাস করা, এই হ্যাবিটগুলো গড়তেও কিন্তু আমরা হেল্প করি। আচ্ছা, তো এখানে তোমাদেরকে জানাই, যারা আমাদের হালকা শ্রেণীর স্টুডেন্ট আছো,
তারা যদি লাস্ট ম্যানেজারের সাবস্ক্রিপশন নিতে চাও, প্রিমিয়াম সাবস্ক্রিপশন হোক বা অন্য যে কোনো সাবস্ক্রিপশন হোক, তারা 3টা প্যাকেজ নর্মালি অফার করে থাকে। শুরু হয় খুবই 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 কম দামে, 100, 200, 300, 400 এই কম দামের মধ্যে। আমাদের কোর্সের থেকে আর কি আসলে কম দামে পাওয়া যাবে জিনিসগুলো। তাদের জন্য আছে হালকেনস্টাইন 25, এই কুপনটা ইউজ করলে 25% পর্যন্ত ডিসকাউন্ট। ঠিক আছে, তো যারা যারা পর্ন এডিকশনে আর কি আছো বা জানাতে পারতেছো না, তারা নিজেরা কিন্তু চাইলে একটা ফেক আইডি খুলে তোমরা কিন্তু চাইলে কিন্তু লাস্ট ম্যানেজার থেকে হেল্প নিতে পারো। ঠিক আছে, সেটা ছিল প্রমোশন পার্ট, বাকি কথাবার্তা আরো সামনে হবে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে লাস্ট ম্যানেজার কি কি কাজ করে। ঠিক আছে, তো এখন যদি আমরা বলি যে হ্যাঁ, এই আল্লাহর দুনিয়ায় তো অনেক অনেক প্রবলেম আছে, অনেক অনেক প্রবলেম আছে, মানে প্রবলেমের শেষ নাই। ঠিক আছে, ব্যক্তিগত জীবনেও দেখা যায় আমাদের অনেক প্রবলেম আছে, বাট এত কিছু বাদ দিয়ে আপনি মাস্টারবেশনের পিছনে পড়লেন কেন? ঠিক আছে, আমার কোশ্চেন হলো এটা বেসিক্যালি, যে এই আইডিয়া আপনার মাথায় কেমনে আসলো? এটা আমরা এতক্ষণ পর্যন্ত যা ডিসকাশন করছি সেটা ওভারঅল পার্সপেক্টিভ ছিল। এটা একটু পার্সোনালাইজ কোশ্চেন জিজ্ঞেস করতে চাই যে হোয়াই, যে এতক্ষণ আমরা ট্রিগার পয়েন্ট নিয়ে কথাবার্তা বললাম, আপনার ট্রিগার পয়েন্ট কি ছিল এই লাস্ট ম্যানেজার নিয়ে কাজ করার? প্রথমত যেটা হয়েছিল যে 2016 সালের দিকে আমার যখন ইসলামিক একটা চেঞ্জ আসলো, তখন আমি দাওয়ার কাজ করতাম। সো বেসিক্যালি আমার যে ফ্রেন্ডরা ছিল এলাকায়, ওদেরকে নিয়ে আমার কাজটা ওদেরকে নিয়ে কাজ শুরু করার পর যেটা দেখা গেল যে ওদের কেউ কেউ আমার সাথে পার্সোনালি যে সমস্যাগুলো শেয়ার করা শুরু করলো। তখন অনেকে বলল যে তারা আসলে শুধুমাত্র যেটাতে অ্যাডিক্টেড তাই না, এই অ্যাডিকশনের কারণে তাদের সেক্সুয়াল সমস্যা হয়ে গেছে। এখানে সেক্সুয়াল সমস্যা বলতে ইডি এবং পিই। ইডি বলতে হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানজনিত সমস্যা, এবং পিই মানে হচ্ছে প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত। সো এই দুইটা সেক্সুয়াল সমস্যা তাদের হয়ে গেছে। আপনি চিন্তা করেন, একটা 18-19 বছরের ছেলের যদি এই সমস্যা হয়ে যায়, তাহলে সে বাকি লাইফটা আসলে কোন দিকে যাবে? তো এইখান থেকেই মূলত আমার এটা নিয়ে কাজ করার একটা ইন্সপিরেশন আসলো, যে আমি যেটা দেখলাম যে এটা নট অনলি এন্টারটেইনমেন্ট, এটা সামথিং যেটা কিনা একটা প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। মানে মানুষের সেক্সুয়াল, ছেলেদের যদি সেক্সুয়াল সমস্যা হয়ে যায়, তাহলে তাদের কাছ থেকে বাচ্চা আসবে কীভাবে, রাইট? তারা রিপ্রোডাকশনে ভূমিকা রাখবে কীভাবে? সো ইটস আ বিগ ইস্যু। এবং এখান থেকে আবার আমরা অলরেডি যেটা আলোচনা করছি যে গে লেসবিয়ান এখান থেকে বের হচ্ছে। সো যখন মানুষ বেশি বেশি গে লেসবিয়ান হবে, তখনও কিন্তু রিপ্রোডাকশনের সমস্যা হবে। ছেলে ছেলে মেয়ে মেয়ে থাকলে তাহলে এখানে বাচ্চা হবে কিভাবে? অ্যাকচুয়ালি দিস ইজ নট দ্য ন্যাচারাল প্রসেস। সো দিস ইজ আ বিগ থিং। এটা একটা $100 ইন্ডাস্ট্রি, সরি এটা একটা $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি, এবং এই $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি আমাদের লাইফ ধ্বংস করার জন্য বসে আছে। এটাতে একটা পক্ষ বিশাল একটা বেনিফিট পাচ্ছে, কিন্তু এদিকে অন্য মানুষদের লাইফ ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষের মোটিভেশন, মানুষের উইল পাওয়ার, এভরিথিং ইজ গন। তাহলে ভাই এখানে আমার যদি একটা সম্পূরক প্রশ্ন আপনার প্রতি, সেটা হলো যে তাহলে কি আপনার মনে হয় না যে আর্লি ম্যারেজ ইজ ইম্পর্টেন্ট? কারণ আমি যদি আলটিমেটলি বলি, কারণ একটা শিশু বা সন্তান বা যাই বলেন বা কিশোর বলেন, সে যখন আর কি বয়সন্ধিকালে যায় এবং তার মধ্যে যখন সেক্সুয়াল আর্জগুলো ক্রিয়েট হয়, এবং সে তখন এখান থেকে পরিত্রাণের জন্য নর্মালি কিন্তু মাস্টারবেশনটাকে বেছে নেয়। তো সেই ক্ষেত্রে আর্লি ম্যারেজ আমার মনে হয় একটা খুব ভালো সলিউশন হতে পারে। এই ক্ষেত্রে ডেফিনেটলি আর্লি ম্যারেজ ইজ এ গুড সলিউশন, কিন্তু ইটস নট দ্য অনলি সলিউশন। আর ম্যারেজটা তার জন্য কখনোই সলিউশন হবে না যে কিনা ম্যারেজের আগে এটা থেকে বের হওয়ার চেষ্টা করেনি। কেউ যদি বিয়ের আগের লোনলিনেসটাকে ম্যানেজ করতে না পারে, তাহলে সে বিয়ের পরও লোনলি অবস্থায় প্রবলেমে পড়বে। সো এটা একটা বাস্তবতা, এটা আমি আসলে কাউকে ডিসকারেজ করতেছি না। বিয়েটা অবশ্যই হেল্প করে, ডেফিনেটলি হেল্প করে, কারণ তার লোনলিনেস কিন্তু কমে যাচ্ছে। সো যত কম সময় সে একা থাকতেছে, তত কিন্তু তার এটাতে জড়ানোর রেটটাও কমে যাবে। তাহলে কি ভাই আমরা একটা বলতে পারি না, মানে আমার যেটা এখানে মনে হলো ওভারঅল ডিসকাশন শুনে টিল নাও সো ফার, যে আমাদের আসলে বিনোদনের সুস্থ মাধ্যমের অনেক অভাব। কারণ ফ্যাক্টরটা হচ্ছে, দেখেন যে যদি আমি কোনো কাজে পার্টিকুলার কোনো কাজে জড়িত থাকি, ব্যস্ত থাকি, তাহলে তো আমার মাথার মধ্যে চিন্তাগুলো আসবে না, রাইট? নর্মালি আমার অলস টাইম বা আইডিয়াল টাইমেই কিন্তু জিনিসগুলো করতেছে। তাহলে ফ্যাক্টরটা হলো যে স্টুডেন্ট যারা আছে তারা যদি কোনো এঙ্গেজিং কোনো কাজ করে, যেটা তাদেরকে আসলে মস্তিষ্ককে ব্যস্ত রাখতেছে অন্য জায়গায়, কোনো প্রোডাক্টিভ কোনো জায়গায়, সেই জায়গায় কিন্তু তারা এই দিকে কিন্তু জড়াচ্ছে না। এবং এটা কিন্তু আমরা অলরেডি জানি যে চার্লস ডুইক একজন রাইটার, দ্য পাওয়ার অফ হ্যাবিট বইয়ের রাইটার, উনি একটা কথা বলছেন যে অ্যাডিকশনটাকে কখনো বাদ দেওয়া যায় না, এটাকে অলওয়েজ রিপ্লেস করতে হয়। ইয়েস। সো এবং ইট হ্যাজ টু বি রিপ্লেসড উইথ সামথিং গুড।
আপনারা তাহলে লাস্ট ম্যানেজার আমার মনে হয় আপনারা সেম কাজটাই করার চেষ্টা করছেন ডেফিনেটলি যে এই যে আপনাদের যে ডেইলি যে একটা স্টুডেন্টের কাছ থেকে বা একটা মানুষের কাছ থেকে যে আপডেট গুলো নেওয়া কি করছে না করছে বা এই যে ট্র্যাক থাকে মানে আপনারা কিন্তু টাইমটাকে কিন্তু খুব স্মার্টলি কিন্তু মানে কানেক্টেড রাখতেছেন আপনার মেন্টরদের সাথে যাতে কনভারসেশন করে এবং বাদ বাকি জিনিসগুলোতে জানানো এবং সেই অনুপাতে কিন্তু পার্সোনাল সার্ভিস অফার করতেছেন। রাইট, আই থিঙ্ক দ্যাটস ব্রিলিয়ান্ট, দ্যাটস অ্যাকচুয়ালি ব্রিলিয়ান্ট। এই কাজটা করতেছে তারা মানে সূক্ষ্মভাবে কিন্তু তারা কিন্তু যে ভাই যে বইয়ের প্রয়োগটা কিন্তু ঢুকাই দিল এখানে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুব ভালো। আমার মনে হয় এই জায়গাতে আমাদের কিন্তু যে সোহাগের অন্যরকম এক্সেলারেশন প্রোগ্রামের ব্যাপার স্যাপারও কিছু আছে এখানে মানে চলে আসতেছে আর কি। তো এটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো, এটাও একটা আছে ভাইয়ের সাথে কিভাবে আমাদের পরিচয় আসলে সেটা নিয়ে আমরা কিন্তু সামনে কথাবার্তা বলবো। আচ্ছা, তো আমরা বিনোদনের জায়গাটা গেলাম, ওভারঅল জিনিসগুলো বললাম, প্রবলেম আইডেন্টিফিকেশন করলাম। সো ভাই এখানে রিকভারি প্রসেসটা নিয়ে যদি একটু কথাবার্তা বলতাম। হ্যাঁ, যে রিকভারি প্রসেস তিল আপনারা যেটা বললেন এছাড়া কোনো অল্টারনেটিভ আমাদের কাছে আছে কিনা? কারণ আমরা জানি যে তিল আমার জানা মানে আপনি হয়তো বলছেন যে আরো অনেক সলিউশন অ্যাভেলেবল আছে, বাট আমার জানা অনলাইনে কাজ করতে শুধুমাত্র লাস্ট ম্যানেজার। বাট এই প্ল্যাটফর্ম ছাড়াও বা রিকভারি প্রসেসের ক্ষেত্রে আর কোনো প্রসেস আছে কিনা? একটা স্টুডেন্ট যদি চায় নিজে থেকে রিকভার করতে বা সে যদি চায় যে আমি সাবস্ক্রিপশন নিব না বা করবো না, সেই ক্ষেত্রে কিভাবে সে রিকভার করতে পারে বা হোয়াট ইজ দ্য প্রসেস? ওকে, ফার্স্ট থিং হচ্ছে যে তাকে তার এই অ্যাডিকশনের পিছনের কারণটা খুঁজে বের করতে হবে যে ওয়াই হি ইজ অ্যাডিক্টেড। এখন যে এটাতে ভুগতেছে সে কিন্তু চায় না এটাতে যাইতে, কারণ সে অলরেডি দেখতেছে এটার কারণে কি কি ক্ষতি হচ্ছে, ঠিক না? অবভিয়াসলি। সো একটা মানুষ কৌতূহল থেকে দেখলে সে কিন্তু কখনোই এত মানে কম্পালসিভলি বারবার এটাতে কিন্তু যায় না। ডেফিনেটলি যখন তার লাইফে একটা ইস্যু থাকে তখনই কিন্তু এটা হয়। একজন ফেমাস সাইকোলজিস্ট একটা কথা বলছেন যে অ্যাডিকশন ইজ আ ডিগ্রেডেড সাবস্টিটিউট অফ আওয়ার রিয়েল লাইফ জয়। অর্থাৎ আমাদের বাস্তব জীবনে যে সুখের অপূর্ণতা সেটাকে পূরণ করার একটা নিকৃষ্টতম মাধ্যম হচ্ছে অ্যাডিকশন। ঠিক আছে? জি ভাই। এটাই এখন যেটা হচ্ছে যে এই জন্য আর কি, যেটা হচ্ছে যে ওই যে আপনার লাইফের আসলে গ্যাপগুলো কোথায়। সো ওই যে আপনি যেটা বললেন যে এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট যে বিনোদনের যে সুস্থ মাধ্যমগুলো সেগুলোকে আসলে ইয়ে করা দরকার, যে একটু খেলতে যাওয়া এবং যেটা হচ্ছে যে একটু মানে ওয়ার্কআউট করা, হ্যাঁ, রেগুলার একটু ব্যায়াম করা, ফ্রেন্ডদের সাথে একটু মানে ফ্রেন্ডদের সাথে ভালো ফ্রেন্ডদের সাথে ঘোরা, হ্যাঁ, এই জিনিসগুলোতে একটু সময় দেওয়া দরকার। কেউ যদি বাসায় সারাক্ষণ বসে থাকে এই জিনিসটা ডেফিনেটলি তাকে হেল্প করবে না। তারপরে যদি কারো যদি অনেক বেশি ডিভাইস অ্যাডিকশন থাকে এটাও কিন্তু অনেক প্রবলেম করবে। সো এখানে এটাও কিন্তু প্যাটার্নের মধ্যে আসতেছে যে একটা মানুষ সে ডেইলি কোনো কারণ ছাড়া 3 থেকে 4 ঘন্টা সে স্ক্রলিং করতেছে। এটা খুবই ভয়াবহ একটা বিষয়, এটা ব্রেনের অ্যাটেনশন স্প্যান কমা দিচ্ছে। সো এই জিনিসগুলো যখন আমরা আইডেন্টিফাই করতে পারবো যে কেন অ্যাডিক্টেড, ওই জিনিসগুলোকে আমরা ম্যানেজ করতে হবে, ঠিক আছে? তো এখানেও কিন্তু আমাদের লাস্ট ম্যানেজার কিন্তু একটা ভালো হেল্প করতেছে। সো এটা কেউ চাইলে নিজেও এটা সে ট্র্যাক করতে পারে, কিন্তু তাকে লিখে করতে হবে বা তার একটা ম্যানুয়াল থাকবে, কিন্তু আমাদের এখানে যেটা ডিজিটালি একটা আপনাদের আমি যতটুকু জানি কিছু ফ্রি সার্ভিস আপনারা মানে অফার করেন যেটা বেসিক্যালি সব সময়ের জন্য ফ্রি। জি, তো সেগুলো কি কি আছে মানে সেখানে কি হবে? সেখানে যে এই যে প্যাটার্নের যে বিষয়টা, যে এই যে প্রতিদিন যে ট্র্যাক করাটা এবং তার যে ভালো ভালো হ্যাবিট করা, হ্যাঁ, এবং তার অ্যাডিকশনের পিছনের কারণগুলো যে এটার যে রেকর্ড রাখা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ফ্রি আমাদের এখানে। যে পুরো ট্র্যাকিং প্রসেসটাই কিন্তু ফ্রি, এটাই কিন্তু রিকভারির একটা বড় পার্ট। না আমরা মানে এই জিনিস যদি ফ্রি থাকে তাহলে তো মনে হয় যে ব্যাপারটা প্রিমিয়াম সেগমেন্ট তাহলে অনেক কিছু আছে, কারণ টিল নাও কিন্তু আমরা এটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম যে ট্র্যাকিং ব্যাপারটা বা ওভারঅল হিসাব রাখা। কারণ একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন বা তোমরা যারা স্টুডেন্টরা যারা খেয়াল করো সেটাতে দেখতে পারবা যে হিসাব জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা যে শুধু যদি আখিরাতের পার্সপেক্টিভ বলে তা কিন্তু না, ডেইলি লাইফেও যে তুমি কি করতেছো বা তোমার কাছে কত টাকা আছে বা তোমার কাছে কত সময় আছে, মানে এক্স্যাক্টলি এখানে টাকা না সময় ব্যাপারটা, তুমি কিভাবে খরচ করতেছো, মানে কোনটা কোন দিকে দিচ্ছ, কখন কি করছো না করছো, তার যখন একটা তোমার কাছে আমলনামা থাকে বা হিসাব থাকে দেন তুমি বুঝতে পারবে আসলে যে মানে তুমি আসলে তোমার লাইফের প্রজেকশন কোন দিকে যাচ্ছে। তো এই জিনিসটা আমার মনে হয় যে লাস্ট ম্যানেজার খুব ভালো মতো হেল্প করতে পারে তোমাদেরকে। তো এই আর কি 25% ডিসকাউন্ট আছে হালকা 25 কুপন ইউজ করলে, ঠিক আছে? আরেকবার মনে করে দিলাম। আরেকটা বিষয় হচ্ছে যে ব্লকার জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ব্লকার হচ্ছে যে কারো ফোনে যদি ব্লকার থাকে সেই ক্ষেত্রে সে অ্যাডাল্ট কন্টেন্টগুলোকে সহজে অ্যাক্সেস করতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্লকার কিন্তু পাওয়া যায়, অলরেডি মার্কেটে আছে। এখন কথা হচ্ছে যে এই যে ব্লকারের মধ্যে যে অ্যাকাউন্টেবিলিটি পার্টনারের যে সার্ভিসটা, এটা দেয় এরকম ব্লকার আমরা সাধারণত দেখি না। কারণ আমি মন চাইলে ব্লকার অন করলাম, অফ করলাম, হয়ে গেল, দ্যাটস ইট। মানে আমার যখন মন চাইলো করলাম, শেষ। কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমরা নিজেরাই কিন্তু অ্যাকাউন্টেবিলিটি পার্টনার থাকি। তো আমাদের নিজেদেরও ব্লকার চলে আসতেছে, ইনশাল্লাহ সামনেই এটা আসবে।
এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের এই ম্যানেজমেন্টটা খুবই সুন্দর হবে তখন, কারণ আমরা অলরেডি মানুষকে লাইফস্টাইল ইস্যু সলভ করতে হেল্প করতেছি। আচ্ছা, হ্যাঁ, এবং এর পাশাপাশি যখন আমরা তার ব্লকারটাও যখন আমাদের ম্যানেজমেন্টে থাকবে, আমাদের পারমিশন ছাড়া সে ব্লকারটাও এখানে আনইনস্টল করতে পারতেছে না, তখন জিনিসটা মানে এইটা সাইটে আছে। সো কারো যদি সাকসেস রেটটা 80% থাকে, সেটা ইনশাল্লাহ আমরা ব্লকার সহ যখন কাজ করব তখন এটা ইনশাল্লাহ 100%-এর দিকে চলে যাবে। এটা একটা অসাম ফিচার। আরেকটা বিষয় যেটা বলে রাখবো, সেটা কেউ যদি আবার এটা মনে করে যে ব্লকারই একমাত্র সলিউশন, আমি শুধুমাত্র ব্লকার ইউজ করবো আর কিচ্ছু করবো না, আমি যেমনি চলতেছি তেমনি চলবো, আমি ওই 6 ঘন্টা নেটে স্ক্রলিং করবো কোনো কারণ ছাড়া, তারপরে আমি হচ্ছে যে যা তা দেখে বেড়াবো, আমি সফট করে অন্যান্য জিনিস দেখবো, এরকম যদি কেউ করে তাহলে কিন্তু সে এখান থেকে সহজে বেরোতে পারবে না। হ্যাঁ, কারণ এখানে একটা খুব ভালো পয়েন্ট বলছেন, সফট ব্যাপারটাও কিন্তু এখন আরো বেশি পরিমাণে কিন্তু মানে ছড়ায় গেছে। কারণ আমরা যদি হার্ডকোর পর্নের কথা বলি, যেটা আসলে বেসিক্যালি যে পর্ন সাইটে গিয়ে দেখা যায় বা চেক করা যায়, আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বা আমাদের মুভি বলেন, নেটফ্লিক্স বলেন, অ্যামাজন প্রাইম বলেন, বা যেটাই বলেন না কেন, সব জায়গাতে কিন্তু দেখা যায় যে এই যে সূক্ষ্ম বিনোদনের ব্যাপারটা, এই যে সুশ্রুরিটা বা এই যে মানে সফট পর্নের ব্যাপারটা কিন্তু খুবই কিন্তু অ্যাভেলেবল, মানে চরম মাত্রায় অ্যাভেলেবল। তো এই জায়গাটাতে কিভাবে কাজ করা যায়, মানে এইখানে আসলে আপনারা কি করতেছেন বা কিভাবে? এখানে যেটা হচ্ছে যে ওই যে আমরা যখন একটা মানুষের ট্রিগার ফাইন্ড করতেছি, তখন কিন্তু এই জিনিসটা চলে আসে যে সে যখন লাস্ট টাইম সে রিল্যাপস করলো বা আবার দেখে ফেলছে, সে কেন দেখছে, ওটা কিন্তু তাকে এন্ট্রি দিতে হয়। তো এই জিনিসগুলো রেকর্ড থাকে, তখন আমরা তাকে ওভাবে মোটিভেট করি যে এই জিনিসগুলো সে কেন দেখবে না, বা এটা ওগুলো না দেখে সে আসলে কি করতে পারে, সে অন্য কোন জায়গায় সে টাইমটা ইনভেস্ট করতে পারে। সে কোনো ডকুমেন্টারি দেখতে পারে, বা এই যে আমরা আজকে পডকাস্ট করলাম এত সুন্দর, এই ধরনের পডকাস্ট দেখতে পারে, এবং অনেক ভালো ভালো পডকাস্ট কিন্তু আছে। যে যে কাজ করতে চায় সেটা তার আসলে ফাইন্ড আউট করা দরকার যে তার আসলে প্যাশনটা কোথায়। এখানে আর কি আমাদের থার্ড পয়েন্টটা চলে আসতেছে, এটা হচ্ছে যে লাইফের গোলটা ঠিক করা। গোল ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং, এবং এই গোলটা দেখেন, আপনার কেউ হয়তো চিন্তা করতে পারে যে আমি একজন ডাক্তার হব বা আমি একজন ইঞ্জিনিয়ার হব। এখন ডাক্তার হয়ে সে জাস্ট চেম্বারে বসে রোগী দেখবে, এটা কতদিন দেখবে? সে 30 বছর 40 বছর ধরে একই কাজ করবে, তাহলে তো লাইফটা মিনিংফুল হলো না। তো সে যদি চিন্তা করে যে আমি এখন থেকে 30 বছর পর আমি একটা বড় হসপিটাল দিব, তাহলে কিন্তু তার লাইফের গোলটা কিন্তু অনেক বড় হইলো। তো এই জিনিসটাকে কেন্দ্র করে সে যখন কাজ করবে, তখন কিন্তু তার যে রুটিনটা, ওই রুটিনের প্রতি তার একটা অন্যরকম ভালোবাসা কাজ করবে, তার রুটিনের কাজগুলোর প্রতি তার একটা কনসিস্টেন্সি আসবে, ঠিক না? সো এখানে ভিজুয়ালাইজেশনটাও চলে আসে যে আমার প্রথমত হচ্ছে একটা লং টার্মের একটা সাকসেসফুল হওয়ার একটা বিষয় সেট করা, যে আমি লাইফে এটা হইতে চাই লং টার্মে, এবং ওইটা অ্যাচিভ করার পর আমার লাইফটা কেমন হবে এই জিনিসটা প্রতিনিয়ত ভিজুয়ালাইজ করা। সো এটা যদি কেউ করতে পারে, তখন সে তার রুটিন অনুযায়ী একটা ভালো লাইফ লিড করতে পারবে ইনশাআল্লাহ, এবং এটা তাকে রিকভারিতে অনেক হেল্প করবে। তো বেসিক্যালি যা বুঝলাম যে আমাদের লাস্ট ম্যানেজার আপনার শুধুমাত্র যে পর্ন অ্যাডিকশন আর মাস্টারবেশন নিয়ে যে কাজ করতেছে এমনটা না, আমরা আসলে ওদের লাইফটা ফিক্স করা ট্রাই করতেছি, লাইফস্টাইলটা ফিক্স করার জন্য কাজ করছে। এবং লেডিস এন্ড জেন্টলম্যান, এবং এই পার্টটা হলো সব থেকে ইম্পর্টেন্ট এখানে, কারণ আলটিমেটলি আপনি শুধুমাত্র এই দুইটা জিনিস মানে লাইফস্টাইল ঠিক না করে শুধু ভাবলেন যে আপনি এই দুইটা প্রবলেম এলিমিনেট করবেন, তাহলে কিন্তু পসিবল না। সো এই ক্ষেত্রে স্টুডেন্টরা তোমরা যারা আছো, মানে আই গেস বুঝতে পারছো টিল নাও আলোচনাতে যে আমাদের লাইফের ডিসিপ্লিনটা কত ইম্পর্টেন্ট। ইভেন আমি নিজেও কিন্তু এই যে ছুটি ছিল, ছুটির সময়টা পুরো আমি মানে অফিসে কাজকাম বাদে আর কি বাসায় গিয়েছিলাম, আমার হোম টাউনে গিয়েছিলাম। তো ওভারঅল টাইম আমি যে জিনিসটা রিয়েলাইজ করলাম যে 3 বেলা আর কি যে মা সামনে রান্না করে এনে খাবার দিচ্ছে, টাইমলি ঘুমাইতে আছি, টাইমলি খাচ্ছি, টাইমলি কাজগুলো করতেছি। সো এই জিনিসটা আসলে কতটা হেল্প করে, মানে একটা ডিসিপ্লিন লাইফ, একটা ওয়ে অফ লাইফ যেরকম হওয়া উচিত। বাট নর্মালি মনে করেন যে আপনার ওয়ার্ক লাইফ আমাদের কি হয়েছে, জাস্ট দৌড়াও, খাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, কোনো কিছু ঠিক নেই। এই যে প্রপার জিনিসগুলো যে কতটা মানে হেল্প করে। এবং আপনি যদি দেখেন যে জেনজিদের ক্ষেত্রে বা এই জেনারেশনের ক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা মানুষজন বা পোলাপান কিন্তু দেখা যায় যে রাতে ঘুমায় না, 3 বেলা ঠিকঠাক খাওয়া দাওয়া করে না, প্রপার লাইফস্টাইল কিন্তু এখানে মেনটেন নাই। তো এই জায়গাতে কিন্তু আমার মনে হয় যে লাস্ট ম্যানেজার খুব ভালো পরিমাণে হেল্প করতে পারে, কারণ যেহেতু আমরা একটা লাইফস্টাইল নিয়ে কথাবার্তা বা কাজ করতেছি। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি ছোট্ট একটা প্রশ্ন অ্যাড করবো, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি আজকে পডকাস্টের। সেটা হলো যে ভাই, আপনি যে ব্লকারের কথা বললেন, যে আমি যদি ব্লকার নিয়ে কথাবার্তা বলি, যে আমাদের আজকের যে ডিসকাশন যে প্রবলেমটাকে নিয়ে, তার খুবই ইজি সলিউশন কিন্তু চাইলেই কিন্তু করা পসিবল। সেটা কোথায়? সেটা হলো যে আমাদের যারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে বা আমাদের সিম কোম্পানি আছে, আমি নাম নিচ্ছি না, আপনারা বুঝতে পারছেন, সবগুলোই এটা এনি কোম্পানি, মানে যারা বাংলাদেশে নেটওয়ার্ক প্রোভাইড করে, তারা যদি শুধুমাত্র চায়, যেমন আমরা কিন্তু গত জুলাই আন্দোলনের সময় দেখছিলাম
অভ্যুত্থানের সময় দেখছিলাম যে সরকার চাইলেই ইন্টারনেট অফ করতে পারে, সরকার চাইলেই কি বলে কোনো একটা ভিপিএন সার্ভিস অফ করতে পারে বা যে কোনো জিনিস নিয়ে কাজ করতে পারে। সরকার চাইলেই কিন্তু আপনার এই ব্লকার অ্যাড করতে পারে বা সিম কোম্পানিগুলো চাইলেই যে এই ব্যান্ডউইথ অফ করতে পারে, চাইলে করতেই পারে, বাট সেই ক্ষেত্রে করতেছে না কেন? মানে চাইলেই তো এই প্রবলেমটা খুব ইজিলি সলিউশন হইতো, মানে আমরা কিন্তু এই আসক্তি থেকে বাঁচতে পারতাম, ওয়ার্ল্ড ওয়াইড বাঁচতে পারতাম, শুধু দেশের কথা যদি বাদ দিই। তাহলে হোয়াই মানে তারা কেন করতেছে না? এটা একটা গুড কোশ্চেন ভাই। এটা হচ্ছে যে একটা একটা ইন্টারনেট সরি একটা সিম কোম্পানির একটা সার্ভেতে যেটা দেখা যায় যে ওদের ডেটা ইউজের 50-60%ই যাচ্ছে হচ্ছে এরার কন্টেন্টের পিছনে। হ্যাঁ, এটা একটা খুবই বোল্ড একটা বিষয়। সো এটা আমি রেফারেন্স তো দিতে পারবো না, তবে একটা খুবই ভ্যালিড সোর্স থেকে এটা শোনা, খুবই ভ্যালিড সোর্স থেকে এবং বেশ মানে উচ্চ পদস্থ একজন মানুষের কাছ থেকে এটা শুনতে পারছি। তো এটা যদি হয়ে থাকে যে 50-60% কন্টেন্টে যদি ওখান থেকে ওইদিকে চলে যায়, তখন তো কেউ আসলে এটা চাবে না বন্ধ করতে। জাস্ট সিম্পল বিজনেস। সো ইয়েস, এটা একটা সিম্পল একটা বিজনেস, সিম্পল ইকুয়েশন। সো এই জন্যই কেউ চাচ্ছে মানে শুধুমাত্র যদি ফাউন্ডেশন থেকে আমাদের এই জেনারেশনকে আমরা রক্ষা করতে চাই, তাহলে আমাদের সি প্রোভাইডার কোম্পানি রেভিনিউ প্রায় হাফ হারায় ফেলবে, এবং যার কারণে কিন্তু দেখা যাচ্ছে যে পুরো ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে এই যে আমরা $100 বিলিয়ন ইন্ডাস্ট্রি বললাম, তার মানে দে আর দ্য পার্ট অফ ইট, মানে তারাও কিন্তু এটার পার্ট, তারাও কিন্তু এটার অংশ, রাইট। আমরা কই যাচ্ছি এট দিস পয়েন্ট ভাই? আসলে মানে আমরা কই যাচ্ছি মানে আমি জানি না আসলে। এবং আপনি দেখবেন যে এখন এই যে মানুষ যে প্রয়োজনের জন্য যে এই যে বিভিন্ন যে ফোন কলিং যে অ্যাপগুলো আছে, হ্যাঁ, এগুলো তো এখন এই ধরনের জিনিসগুলো চলে আসছে। আপনার আগে লিঙ্কডইনে আপনার কোনো ইয়ে ছিল না, রিলস সেকশন ছিল না, এখন ওখানেও চলে আসছে। আর রিলস সেকশন মানেই ওখানের মধ্যে অশ্লীলতা ঢুকে দিচ্ছে। আপনি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, মার্কেটও কিন্তু শিফট হচ্ছে ভাই, মানে কন্টেন্ট কিন্তু খাচ্ছে না, মানে সব কিন্তু আলটিমেটলি ভিজুয়ালাইজ, ছোট ছোট কন্টেন্ট বা এই যে অ্যাটেনশন স্প্যানের ব্যাপারটা আমরা বললাম যে এখন প্রায় 30 সেকেন্ডসে কমে আসে বা আরো কমতে পারে, আমি জানি না আসলে রিসার্চ কি বলে। এই যে জিনিসগুলো কিন্তু খুব হেল্প, মানে আমাদের হেল্প তো করতেছে এক পার্সপেক্টিভ, বাট ক্ষতিটা বেশি করতেছে ডেফিনেটলি। হ্যাঁ, তো আমরা মোটামুটি আজকের পডকাস্টের মেইন জিনিসগুলো নিয়ে আলোচনা করে ফেলেছি, এবং আমার মনে হয় এতক্ষণ ধরে স্টুডেন্টরা তোমরা যারা আমাদের বক্তব্যগুলো শুনলে এবং পডকাস্টের শুরু থেকে শুনলে, তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে আসল প্রবলেমটা কোন জায়গাতে, এবং আমরা আসলে এই ফাইটটা আমাদের আসলে কাদের এগেনস্টে বা কিসের এগেনস্টে। যেমন এটা নিজের নফসের এগেনস্টে, ঠিক তেমনি কিন্তু আমাদের সারাউন্ডিংসের এগেনস্টেও কিন্তু, কারণ এই বর্তমানে এই জামানায় কিন্তু ভালো থাকাটা কিন্তু সব থেকে টাফ, খারাপ হওয়াটা খুব ইজি। তো আমাদের যে ওভারঅল প্রবলেমগুলো আছে, এবং আমি অবভিয়াসলি ভাই থ্যাঙ্কস টু ইউ যে একটা নোবেল কজ, মানে জেনুইনলি নোবেল কজ, কারণ নর্মালি দেখা যায় যে আমাদের বিজনেসগুলোর একটা বিজনেসের মেইন উদ্দেশ্য কি থাকে? প্রফিট ম্যাক্সিমাইজেশন, কাস্টমার অ্যাকুইজিশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন, কেন টাকা কামানো যায়। বাট এই যে যারা ওভারঅল যে চিন্তা করে যে সোশ্যাল ভ্যালু নিয়ে বা ওভারঅল সোশ্যাল প্রবলেমগুলো নিয়ে, আমার মনে হয় যে বিজনেস আসলে এমনই হওয়া উচিত যেটা আমাদের আসলে রিয়েল লাইফ প্রবলেমগুলোকে সলভ করে। আচ্ছা, তো মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি। তো এই ক্ষেত্রে আর কি তোমাদের সাথে জাস্ট একটু আলোচনা করতে চাই বেসিক্যালি আমাদের সাথে কীভাবে ভাইয়ের পরিচয়, এটা ভাইয়ের মুখ থেকে শুনি যে কীভাবে আলকেসার সাথে লাস্ট ম্যানেজারের পরিচয় হলো, এবং এই পরিচয় সুবাদে বেসিক্যালি আমরা কি করছি বা কি সামনে করতেছি সেটা নিয়ে আর কি কথাবার্তা বলবো। ভাই বলেন দেখি কীভাবে আমাদেরকে চিনলেন বা আমরা কীভাবে আপনাদেরকে চিনলাম। জি, প্রথমত যেটা হয়েছে যে অন্যরকম উদ্যোক্তা নামে একটা এক্সেলারেশন প্রোগ্রাম চালু হয়েছে, যেটা অন্যরকম গ্রুপ এটা আয়োজন করেছে। তো মাহমুদুল হাসান সোহাগ ভাইকে এই জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ দিতে চাই, কারণ ভাই এই উদ্যোগটার আয়োজন করেছে বলেই মূলত আমাদের দেখা হয়েছে। লাভ ইউ সোহাগ ভাই। তো যেটা হয়েছে যে অন্যরকম উদ্যোক্তা যেটা হয়েছিল যে 350-এর উপরে স্টার্ট আপ এখানে অ্যাপ্লাই করছিল, ওখান থেকে 21টা স্টার্ট আপ বাছাই করা হয়েছে। তো ওই যেদিন ওই মানে 21টা স্টার্ট আপের যে মানে ঘোষণার যে প্রোগ্রাম ছিল, যে কোহোর্টের যে প্রোগ্রামটা, ওই প্রোগ্রামে আমাদের দেখা হয়। সো আমরা 2টা টিমই আমরা এখানে সিলেক্টেড হয়েছিলাম। সো ওইখান থেকে মূলত আমাদের আসলে পরিচয়, এবং ওই অসাধারণ এই প্রোগ্রামটার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে আসলে আমাদের আশেপাশে অনেক স্টার্ট আপ আছে, অনেক উদ্যোক্তা আছে যারা আসলে রিয়েল লাইফের এরকম প্রবলেমগুলোকে অ্যাড্রেস করে কাজ করছেন, এবং সেটা আসলে ডেফিনেটলি আমাদের ভালোর জন্যই কাজ করে যাচ্ছেন জিনিসগুলো। এবং এখানে আসলে কোনো কর্পোরেট কোনো কুবুদ্ধি বা কোনো কিছু নাই, জাস্ট সিম্পলি একটা পিওর ইন্টারেস্ট। ঠিক আছে, এই পিওর ইন্টারেস্টের মাধ্যমে কীভাবে আমার সারাউন্ডিংকে চেঞ্জ করা যায়, কীভাবে আসলে আশেপাশের মানুষজনকে একসাথে ভালো থাকা যায়। কারণ এই জামানাটা এখন আমরা বলি না, ইয়ানসি জামানা,
যে কারণ নিজে কিভাবে করবো, নিজে কিভাবে ভালো থাকবো, নিজে কিভাবে খাবো, নিজে কিভাবে টাকা কামাবো, এর থেকে বের হয়ে আসলে যে আমরা এই যে আমি থেকে আমরা হওয়ার জার্নিটাই কিন্তু আসলে আমরা শুরু করতে চাই। এবং এই জন্যই কিন্তু লাস্ট ম্যানেজার এবং হালকেস্ট চ্যানেলে আমরা কিন্তু একত্রে কিন্তু কাজ করা, এবং এই জায়গা থেকে কিন্তু আমরা কাজটা শুরু করছি। এবং আমরা চাই যে আমাদের স্টুডেন্টরা যারা আছেন হালকেস্ট চ্যানেলে বা যারা আছো তোমরা, তারা যারা আসলেই তোমাদের লাইফে এই প্রবলেমগুলো ফেস করতেছো, তারা অবভিয়াসলি দেখো, যদি তুমি প্রবলেমে পড়ো, হেল্প চাওয়াটা কখনো কাপুরুষতার লক্ষণ না। এটা মাথায় রাখবা। তুমি বিপদে পড়ছো, তুমি সবার আগে হেল্প সিক করবা। কারণ তুমি যদি এখন ধরো একটা ইনিশিয়াল লেভেল আছে, তোমার ধরো ক্যান্সার হয়েছে, তুমি যদি স্টেজ 1 ধরতে পারো, তোমার ক্যান্সার কিউর করা পসিবল। বাট তুমি যদি লাস্ট স্টেজে যাও, তখন এটা কিউর করা পসিবল হয় না। সো ইফ ইউ আর ফেসিং প্রবলেম ইন ইউর লাইফ, দেন সিক হেল্প, সিক গাইডেন্স। এটাই তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং তোমার একটা সুন্দর ভবিষ্যৎ গঠনে কিন্তু কাজ করবে। আর আমার মনে হয় এক্ষেত্রে ভাই এবং ভাইয়ের টিম অবভিয়াসলি কাজ করবে খুব ভালো মতো ভাবে। এবং ভাই, আপনার আমি একটা বইয়ের কথা শুনেছিলাম যে আপনার একটা বই আছে, সেটা যদি একটু বলতেন পোলাপান থেকে, যে আপনি আসলে আরো আগে থেকে এই কজ নিয়ে কাজ করতেছেন যেহেতু। রাইট। হ্যাঁ, আমি করোনার সময় একটা বই লিখেছিলাম, আমার বইটার নাম হচ্ছে মুক্তি সম্ভব। তো এই বইটা লেখার পিছনে একটা খুব সুন্দর স্টোরি আছে। সেটা হচ্ছে যে করোনার সময় যেটা দেখা গেছিল, এটা হচ্ছে যে একটা ওয়ার্ল্ডের খুব একদম মানে প্রথম সারির একটা পর্ন প্রোডাকশন কোম্পানি, ওরা ওদের সাবস্ক্রিপশন ফ্রি করে দিছিল। আচ্ছা, হ্যাঁ, তো ওরা সাবস্ক্রিপশনটা ফ্রি করে দিছিল। তো তখন যেটা হয়েছিল যে আমার একটা পেজ ছিল ওই সময়টাতে, সো ওই পেজে আমরা দেখলাম যে প্রচুর মেসেজ বেড়ে গেছে। সো ওইটার প্রভাবটা আমরা ফিল করতে পারতেছিলাম যে কি পরিমাণ মানুষের ক্ষতি হচ্ছে এই জিনিসটা হওয়ার ফলে। তখন আমি যেটা চিন্তা করলাম যে ওরা যদি ওদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ফ্রি করে দিতে পারে, ওয়াই নট আমি একটা বই লিখি যেটা মানুষের অনেক উপকার হবে, যারা এই অ্যাডিকশনে ভুগতেছে তাদের অনেক উপকার হবে এবং এটা তারা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। তো ওই চিন্তা থেকে আমি মুক্তি সম্ভব বইটা লিখলাম এবং এটার মানে পিডিএফটা আমি ফ্রি করে দিছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, সো এই পিডিএফটা আমাদের যে অডিয়েন্স, শিওর তোমাদের জন্য এটা থাকবে ইনশাআল্লাহ, এই ডেসক্রিপশন সেকশনে দেওয়া থাকবে। আমাদের স্টুডেন্ট যারা আছে তাদের জন্য তো এই পিডিএফটা থাকবে। তো আমরা এক হলো হালকেস্ট 25 কুপনটা ইউজ করে আমরা কিন্তু লাস্ট ম্যানেজারে 25% ডিসকাউন্ট পাচ্ছি। 2 নাম্বার হলো বেসিক্যালি যে আমাদের পিডিএফটা পাচ্ছি, যারা স্টুডেন্ট তোমরা অ্যাক্সেস করতে পারো। 3 নাম্বার হলো ভাই যে ওভারঅল যেই কথাবার্তাগুলো বললো বা কেস স্টাডিজগুলো বললো, সেগুলো সামারাইজ একটা পিডিএফও কিন্তু আমরা লিংক অ্যাড করে দেবো, কোচাল যদি মানে ভেরিফাই করতে চাই। রাইট। আর যে বইটা নিয়ে যেতে কথা বলছিলাম, আমার আরেকটা বইয়ের কথা বলে নিই। এটা হচ্ছে যে আমি ওয়াইল ইব্রাহিম নামে একজন ফেমাস একজন ইন্টারন্যাশনাল একজন কোচ আছেন, উনি বিট 50+ শেডস অফ হোপ নামে একটা বই লিখেছিলেন। ওই বইটাও কিন্তু বেশ ফেমাস পর্ন অ্যাডিকশনের রিকভারির জন্য। সো ওই বইটাও আমি অনুবাদ করেছিলাম 2019 সালে। সো সেটা আমরা বাংলা যেটা নাম দিয়েছিলাম এটা হচ্ছে ঘুরে দাঁড়াও। সো এই বইটাও 15,000 কপির উপরে অলরেডি সেল হয়েছে। এই বইটাও কিন্তু চাইলে আপনারা পড়তে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই বইটার লিঙ্ক তো দেওয়া থাকতে পারে। সো এই ছিল টিল নাও ওভারঅল আমাদের আজকের আলোচনা। ভাইয়ের সাথে কথাবার্তা তো এমনি তো আমাদের হয়, ফোনে কথা হয়, আবার আমাদের সেশনে কথাবার্তা হয়, বাট আজকে ক্যামেরার সামনে অন ক্যামেরা আমরা প্রথম কথাবার্তা বলছি এবং আমাদের স্টুডেন্টের সাথে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য কিন্তু আজকের আর কি এই পডকাস্টটা। সো আশা করা যায় আমাদের এই আজকে আলোচনাটা, পডকাস্ট বলো বা আলোচনা বলো বা যেটাই বলো, আমরা কিন্তু এখানে কোনো রাগ ঢাক রাখিনি। আমরা কিন্তু একদম ক্যাজুয়াল টকে যা যেটা রিয়েল সত্যি একদম রূঢ় বাস্তবতা যেটা, সেটা নিয়ে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি। সেটা হয়তো তোমাদের কারো লাইফে কিছুটা হলে পজিটিভ চেঞ্জেস আনবে এবং যারা আসলে এই প্রবলেমগুলো ফেস করতেছো, কাউকে বলতে পারতেছো না প্রাইভেসির কারণে বা লজ্জায় যে কোনো কিছুর ক্ষেত্রে, তাদের জন্য একটা খুব ভালো সলিউশন হয়ে আসবে। লাস্ট ম্যানেজারের জন্য শুভকামনা থাকলো, পাশাপাশি আমাদের স্টুডেন্ট যারা আছো তোমাদের জন্য শুভকামনা থাকলো এবং আশা করা যায় আমাদের এবং লাস্ট ম্যানেজারের এই যে কোলাবোরেশনটা সেটা দীর্ঘস্থায়ী হোক এবং শিক্ষার্থীরা অনেক দিন যাবত, যতদিন ধরে আমাদের দুটো কোম্পানি এক্সিস্ট করতেছে ততদিন পর্যন্ত আর কি সবাই উপকৃত হোক, এই আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।